আজকে আমরা ফিউশন আর ফিউশন নিয়ে পড়বো বেসিক্যালি। ওকে, তো এইটার আগে আমাদের একটা কনসেপ্ট জানতে হবে। তো ফার্স্ট অফ অল এখানের মধ্যে বলো তো প্রত্যয়, যে একটা নিউক্লিয়াসের মধ্যে, হ্যাঁ, একটা নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, কি কি থাকে? নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন। প্রোটন আর নিউট্রন থাকে। এখন প্রোটনের চার্জ কি? প্রোটনের চার্জ হচ্ছে -1। না, প্রোটনের চার্জ 1 0 আর ইয়ার চার্জ হচ্ছে -1। নিউট্রনের চার্জ +1। আল্লাহ, প্রত্যয় তুই খাইছো কি ঠিক বলো তো আছে, প্রোটন দুপুরবেলা? পাগল হয়ে গেছে, কি বলতেছে ওইগুলো? প্রোটন 0 নিউট্রন +1, তাই না? হ্যাঁ, নিউটন -1। ওয়াও, নিউট্রাল মনে রাখতে পারো না বস্তু তুমি? কাজার নৌকা পাহাড় লিজা। আল্লাহ, প্রত্যয় এটা কি বললা? এত ইজি কোশ্চেন কেন করছো? ওরে এখন আমার দোষ হয়ে গেছে, এত ইজি কোশ্চেন কেন করলাম? ও নিউট্রন আল্লাহ। নিউট্রন ওই যে হ্যাঁ অ্যানসার দিছে। কি? নিউট্রন 0 প্রোটন +1। আচ্ছা, তুমি যে কি স্টার্টিং দিলে আজকের ক্লাসে, ও মাই গড। আচ্ছা, আরে আমি ওই যে অন্য কিছু করতেছিলাম, ভয় পেয়ে গেছি আর কি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তুমি যে আসলে ছাদে টাদে যে কি খাও এটা বুঝতেছি। আচ্ছা, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে প্রোটন হলো পজিটিভলি চার্জ, নিউট্রন হলো নিউট্রাল। ওকে, আচ্ছা ঠিক আছে, ভালো কথা। এখন প্রত্যয়, প্রোটন তো পজিটিভ চার্জ, তো একটা নিউক্লিয়াসের মধ্যে এই যে প্রোটন গুলো একসাথে থাকে, তো প্রোটন গুলা কি একজন আরেকজনকে রিপেল করবে নাকি অ্যাট্রাক্ট করবে? পজিটিভ পজিটিভ কি রিপেল করে নাকি অ্যাট্রাক্ট করে? রিপেল করে ভাইয়া। রিপেল করে, শিওর তো? আমি মনে হ্যাঁ। করছিলাম আসবে অ্যাট্রাক্ট। আরে আচ্ছা তখন ভাব করে করছিল। ঠিক আছে ঠিক আছে। তো তাহলে প্রোটন আর প্রোটন রিপেল করবে, ভালো কথা। তো তাহলে প্রোটন আর প্রোটন রিপেল করে তো নিউক্লিয়াসটাকে ভেঙে ফেলার কথা, তাই না? যে প্রোটন প্রোটন রিপেল করতেছে, তো নিউক্লিয়াস ভেঙে প্রোটন গুলি বের হয়ে চলে আসার কথা, তাই না? নিউট্রন তো নিউট্রাল, নিউট্রনের তো কোনো চার্জ নাই। আর প্রোটন হলো পজিটিভ, তো তাহলে যতগুলা প্রোটন আছে নিউক্লিয়াসের মধ্যে একজন আরেকজনকে কি করতে থাকবে, রিপেল করতে থাকবে। তো তাহলে পরে কি নিউক্লিয়াসটা ভেঙে যাওয়ার কথা না প্রত্যয়? জি ভাইয়া। তো তাহলে নিউক্লিয়াসটা ভাঙে না কেন? নিউক্লিয়াসটা তার জায়গায় এরকম ইনট্যাক্ট থাকে কিভাবে, বলতে পারবা? আমাকে কোশ্চেন করছো? ও আচ্ছা, বাইরে সেম নাম্বার অফ ইলেকট্রনস। বাইরে সেম নাম্বার অফ ইলেকট্রন, ইলেকট্রন তো আরো দুষ্টু। ইলেকট্রন তো আরো প্রোটন গুলাকে বাইরের দিকে অ্যাট্রাক্ট করতে থাকে। এই যে মনে করো নিউক্লিয়াস, এগুলো হলো আউটার শেল। ওকে, এখন এই তোমার প্রোটন গুলা, এই হলো তোমার প্রোটন গুলা। ওকে, আর এইখানে হলো তোমার নিউট্রন গুলা, এই হলো তোমার নিউট্রন গুলা। আর বাইরে আছে আমার ইলেকট্রন, এই যে ইলেকট্রন, 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 ইলেকট্রন। তা এখন ইলেকট্রন গুলা আরো প্রোটন গুলাকে কি করবে, অ্যাট্রাক্ট করবে নাকি রিপেল করবে প্রত্যয়? ট্র্যাক করবে। অ্যাট্রাক্ট করবে। তো প্রোটন গুলাকে নিজেদের কাছে টেনে নিয়ে আসার ট্রাই করবে না? তো ইলেকট্রন গুলাও তো চাইতেছে প্রোটন গুলাকে নিউক্লিয়াস থেকে ভেঙে, নিউক্লিয়াসটা ভেঙে ইলেকট্রন গুলা চাইতেছে প্রোটন গুলা যেন তাদের কাছে চলে আসে। তো তাইলে পরে তো তারা তো আর হেল্প করতেছে না, তারা তো আরো উল্টা এটাকে ভেঙে ফেলার ট্রাই করতেছে। তো তাইলে পরে নিউক্লিয়াসটা তার জায়গা মতো কিভাবে থাকে? ওয়ামা, জি ভাইয়া। নিউক্লিয়াসটা তাহলে এরকম স্টেবল কিভাবে থাকতে পারতেছে? প্রোটন গুলা তো এত এত রিপালসিভ ফোর্স নিজেদের মধ্যে, স্টিল নিউক্লিয়াসটা ভাঙে না, আর নিউক্লিয়াসটা ইনট্যাক্ট অবস্থায় আছে, কিভাবে পসিবল? প্রোটনের কারণ আচ্ছা, ঠিক কথা তো, এটা কোনোদিন কেন চিন্তা করলাম না। বিকজ এখানের মধ্যে কি কাজ করে, একটা ইনওয়ার্ড ডিরেকশনে একটা ফোর্স কাজ করে। এই ফোর্সটাকে কিসের বলে, ফোর্স?
এই ফোর্সটাকে বলে বাইন্ডিং ফোর্স। ওকে, Oh. নিউক্লিয়ার বাইন্ডিং ফোর্স। এখন তুমি কি শিখছো সারা জীবন ফিজিক্সের মধ্যে, যে ইন অর্ডার টু এক্সার্ট আ ফোর্স তোমার এনার্জি লাগবে, তাই না? তোমার এনার্জি ছাড়া তো তুমি কোনো ফোর্স এক্সার্ট করতে পারবা না, পারবা? ওয়ামা, না ভাইয়া। তো তাহলে এনার্জি ছাড়া আমরা ফোর্স এক্সার্ট করতে পারবো না। ওকে, সো তাহলে আমার এনার্জি দরকার। সো তাহলে নিউক্লিয়ার বাইন্ডিং ফোর্স এক্সার্ট করার জন্য আই নিড সাম সর্ট অফ এনার্জি। এই এনার্জিটাকেই আমরা বলি নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। ওকে, আমাদের নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি নামের একটা এনার্জি আছে, যে এনার্জিটা কিভাবে আসে ওইটাই আমরা আজকে ফার্স্টে শিখবো। আরাফ, কি অবস্থা? আসসালামু আলাইকুম স্যার। এই তো ভালো স্যার। ওয়ালাইকুম আপনার কি অবস্থা? আসসালাম। এই তো আমি আছি। গত সপ্তাহে শরীরটা খারাপ ছিল, এখন ভালো। তো এখন এখানের মধ্যে আমরা পড়তেছিলাম আরব, যে আজকে আমরা নিউক্লিয়ার ফিশন আর ফিউশন নিয়ে কথা বলবো। ওকে, আমরা বলতেছিলাম যে স্যার একটা নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে, তো প্রত্যয় অ্যান্সার দিছে প্রোটন আর নিউট্রন থাকে, ভালো কথা। এরপর জিজ্ঞাসা করলাম যে প্রোটনের চার্জ কি, এরপরে যে ও একটা হাঙ্গামা লাগাই দিয়েছিল, ঠিক আছে, রেকর্ডিং এ আছে, ওটা আজকে ইউটিউবে আপলোড দিব আলাদা করে, ঠিক আছে? জি স্যার। জি স্যার। ওইটা আলাদা করে আপলোড দিব, ও যে কি কি করলো। আচ্ছা, সো তাহলে ওখানের মধ্যে কি বলতেছি, যে প্রোটন হলো পজিটিভলি চার্জ, তাই না আরাফ? সো প্রোটন প্রোটন কি করবে, রিপেল জি স্যার। করবে। সো প্রোটন প্রোটন রিপেল করে নিউক্লিয়াসটাকে ভেঙে ফেলার ট্রাই করবে। ওকে, সো নিউক্লিয়াসটাকে জি ভেঙে স্যার। ফেলার ট্রাই করতেছে। তো এখন স্টিল নিউক্লিয়াসটা ভাঙে না, নিউক্লিয়াসটা তার জায়গায় এরকম ইনট্যাক্ট অবস্থায় আছে। এটা কিভাবে পসিবল? যদি রিপালসিভ ফোর্স আর রিপালসিভ ফোর্সটাকে যদি ব্যালেন্স করার জন্য কোনো একটা ইনওয়ার্ড ফোর্স কাজ করে। এখন ওই ইনওয়ার্ড ফোর্সটাকে আমরা কি বলতেছি? ইনওয়ার্ড ফোর্সটাকে আমরা বলতেছি নিউক্লিয়ার বাইন্ডিং ফোর্স। এরপরে মাত্র যে তুমি আসলা, তখন ওয়ামাকে জিজ্ঞাসা করলাম যে কোন একটা ফোর্স এক্সার্ট করার জন্য কি দরকার। কোন একটা ফোর্স এক্সার্ট করার জন্য ইউ নিড এনার্জি। তো এখন এই নিউক্লিয়ার ফোর্সটা এক্সার্ট করার জন্য যে এনার্জিটা লাগে, ওই এনার্জিটাকে আমরা বলি নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। এখন এই বাইন্ডিং এনার্জিটা কোন জায়গা থেকে আসে, এই জিনিসটাই আমরা এখন আজকে পড়বো। ওকে, সো ফার্স্টে আমরা স্টুডেন্ট বুকে যাই, যে স্টুডেন্ট বুকের মধ্যে। ওকে, তো এখন এখানের মধ্যে আমাদের আজকের হেডিং যেটা ফিশন এন্ড ফিউশন। সো এখন এখানের মধ্যে লার্নিং অবজেক্টিভটা কি, ডিফাইন দ্য কনসেপ্টস অফ নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি এন্ড বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। ওকে, নিউক্লিয়ন কাদেরকে বলি ওয়ামা? নিউক্লিয়াস মানে হচ্ছে সিঙ্গুলার যেটা, না ওয়েট, এখানে নিউক্লিয়ন আমরা নিউক্লিয়াসের রেসিডেন্টদেরকে নিউক্লিয়ন বলি। ওকে, সো প্রোটন রেসিডেন্ট কি? রেসিডেন্ট মানে হলো যারা নাকি ওখানে থাকে, ঠিক আছে? ও আচ্ছা, ও রেসিডেন্ট। সো নিউক্লিয়াসের রেসিডেন্ট কে কে? প্রোটন আর নিউট্রন। সো তাহলে প্রোটন ইজ আ নিউক্লিয়ন, নিউট্রন ইজ অলসো আ নিউক্লিয়ন। ওকে, সো আমরা যে ম্যাস নাম্বার বলি না, ম্যাস নাম্বার কি? টোটাল নাম্বার অফ প্রোটন আর নিউট্রন, তাই না? নিউট্রন, হ্যাঁ তো হ্যাঁ। mass number and nucleon number are synonyms. Okay, ও mass number আর নিউক্লিয়ন নাম্বার একই জিনিস। ওকে, সো এই ব্যাপারটা। এরপরে কি পড়বো? make calculations of nuclear mass, mass deficit and binding energy including use of atomic mass unit। তো এটা আমরা দেখবো আমু, যে atomic mass unit এর শর্ট ফর্ম AMU, ঠিক আছে? and আরেকটা জিনিস কি পড়বো? describe the process of nuclear fission and fusion including the conditions to maintain nuclear fusion। তো তাহলে এই সবগুলা জিনিস আমরা পড়বো আস্তে আস্তে। এখন তোমাদেরকে এই জিনিসটা আমি একদম ছোটকাল থেকে বলে আসছি, যে প্রোটন আর নিউট্রনের ম্যাস আমরা ধরি সেম, যে প্রোটনের ম্যাস নাম্বার 1, নিউট্রনের ম্যাস নাম্বার 1, কিন্তু নিউট্রন ইজ স্লাইটলি হেভিয়ার দ্যান আ প্রোটন। ওকে, নিউট্রনের ম্যাসটা প্রোটনের থেকে একটু বেশি। কতটুকু বেশি? এখানের মধ্যে এখন দেখো লেখা আছে, এই যে প্রোটনের ম্যাস কত দেখো, 1.672623 into 10 to the power minus 27 কেজি। ওকে, আর একটা নিউট্রনের ম্যাস কত, 1.674929 into 10 to the power minus 27। সো তাহলে কি নিউট্রনের ম্যাসটা কি প্রোটনের থেকে একটু হলেও বেশি আছে, তাই তো?
ওয়ামা? জি ভাইয়া। তো তাহলে এখানে থেকে আমরা দেখতে পাইতেছি যে প্রোটন ইজ স্লাইটলি হেভিয়ার, কি বলে, নিউট্রন ইজ স্লাইটলি হেভিয়ার দ্যান আ প্রোটন। সো এটা একটা ব্যাপার আমরা জেনে রাখলাম আর কি ফার্স্টে। সো এখন এখানের মধ্যে দেখো অ্যাটমিক ম্যাস ইউনিটের ব্যাপারটা ফার্স্টে বলতেছে যে a nucleon has a mass which is approximately equal to 1 unified atomic mass unit. এটা u দিয়ে রিপ্রেজেন্ট করি, u এর ভ্যালুটা কত, এই যে এখানের মধ্যে লেখা আছে 1.66 into 10 to the power minus 27 কেজি। সো তাহলে তোমাকে যখন নাকি বললো, কি বললো যে প্রোটনের ম্যাস, হ্যাঁ প্রোটনের ম্যাস হলো 1.007276 ইউ। কত? 1.007276 ইউ। তার মানে কি প্রোটনের ম্যাস আমরা কত লিখবো? 1.007276 ইনটু ইউ এর ভ্যালু। বুঝতে পারছো? হুম। তো তাহলে এইভাবে করে প্রোটনের ম্যাস, নিউট্রনের ম্যাস, ইলেকট্রনের ম্যাস আমরা ইউ এর টার্মে রিপ্রেজেন্ট করতে পারি। হোয়াট ইজ ইউ? ইউ ইজ অ্যাটমিক ম্যাস ইউনিট। ওকে, ইউটা হলো অ্যাটমিক ম্যাস ইউনিট। আচ্ছা, তো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, কি বলতেছে, we might expect that if we know the constituent parts of any nucleus. constituent parts, constituent মানে কি, যে ইন্ডিভিজুয়াল পার্ট যেগুলা থাকে। ওকে, সো এখন আমাদের কাছে মনে হতে পারে কি, আমাদের কাছে মনে হতে পারে এরকম যে আমরা একটা সিঙ্গেল প্রোটনের ম্যাস জানি, একটা সিঙ্গেল নিউট্রনের ম্যাস জানি। ওকে, আমরা একটা সিঙ্গেল প্রোটন, একটা সিঙ্গেল নিউট্রন আলাদা আলাদা যখন থাকবে তখন তাদের ম্যাস কত ওইটা আমরা জানি। যে এখানের মধ্যে আমাদের টেবিলের মধ্যে লেখা আছে যে প্রোটনের ম্যাস হলো এইটা, নিউট্রনের ম্যাস হলো এইটা, চার্জ কার কত এটা প্রত্যয় ভালো জানে। ওকে, সো এখানের মধ্যে প্রোটন আর নিউট্রনের ম্যাস গুলো আমরা লিখে রাখলাম। সো এখন এখানের মধ্যে বলতেছে কি যে আমাদের কাছে মনে হতে পারে কি যে we might expect that if we know the constituent parts of any nucleus we can calculate its mass by finding the total mass of the nucleons. যে আমাদের কাছে মনে করো আমি ওয়ামাকে বললাম, হ্যাঁ ওয়ামা তুমি একটা কার্বন 12 অ্যাটম, হ্যাঁ কার্বন 12 অ্যাটমের মধ্যে কি থাকে, 6টা প্রোটন 6টা নিউট্রন, তাই না নিউট্রন। ওয়ামা? জি ভাইয়া। জি ভাইয়া। তো তাহলে প্রোটনের ম্যাস কত? একটা প্রোটনের ম্যাস হলো 1.672623 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি। হ্যাঁ। তো তাহলে 6 ইনটু এইটা করলে পরে আর নিউট্রনের ম্যাসের সাথে 6 মাল্টিপ্লাই করলে পরে তুমি কি পাবা? টোটাল ম্যাস অফ প্রোটন আর নিউট্রন পাইলা। তো এখন এই দুটাকে প্লাস করে দিলে তুমি কি পেয়ে যাবা? কার্বন 12 এর নিউক্লিয়াসের ম্যাস যত হওয়ার কথা ওইটা পাবা না? হ্যাঁ। কিন্তু অ্যাকচুয়ালি যখন নাকি তারা মেজারমেন্ট নিছে, হ্যাঁ কিন্তু অ্যাকচুয়ালি প্রত্যয় কি বললা? নিউক্লিয়ন কি পুরা জিনিসটা আর কি, যে লাইক দা হোল ম্যাস নাম্বার। নিউক্লিয়ন হলো প্রোটনকে একটা নিউক্লিয়ন বলে, নিউট্রনকেও একটা নিউক্লিয়ন বলে। প্রোটন একটা নিউক্লিয়ন, নিউট্রন একটা নিউক্লিয়ন। এই যে ফার্স্টে এর জন্য এটা বলে রাখলাম যে ম্যাস নাম্বার আর নিউক্লিয়ন নাম্বার একই কথা। ওকে, যারাই নিউক্লিয়াসে থাকে তাদেরকে নিউক্লিয়ন বলি। ঠিক আছে প্রত্যয়? জি ভাই। ওকে, সো তাহলে কি বলতেছিলাম যে 6 ইনটু প্রোটনের ম্যাস প্লাস 6 ইনটু নিউট্রনের ম্যাস, এই দুইটা প্লাস করলে আমাদের ম্যাস অফ দ্য কার্বন 12 নিউক্লিয়াস বের হয়ে যাওয়ার কথা। ওকে, কিন্তু ইন রিয়েলিটি দেখা যায় কি, ইন রিয়েলিটি দেখা যায় যে তোমার একটা কার্বন 12 এর নিউক্লিয়াসের ম্যাস, এই টোটাল সাম আমরা করলাম না যে ইন্ডিভিজুয়াল ম্যাস অফ প্রোটন আর ইন্ডিভিজুয়াল ম্যাস অফ নিউট্রন গুলাকে সাম আপ করে যা পাইছি, দেখা গেছে যে অ্যাকচুয়ালি the mass of the nucleus is less than what we expected. এখন mass of the nucleus আমাদের যা এক্সপেক্ট করছিলাম তার থেকে কম পাইতেছি। সো এটা রিজনটা কি, এইটা নিয়ে সায়েন্টিস্টরা ইনভেস্টিগেট করতে যে এরপর বের করছে বাইন্ডিং এনার্জির এইসব কনসেপ্ট। সো এখন এখানের মধ্যে আমরা এই ওয়ার্ড এক্সাম্পলটার মধ্যে দেখব, খুবই সুন্দর একটা ওয়ার্ড এক্সাম্পল এখানের মধ্যে করা আছে। যে এখানে খেয়াল করো কি বলতেছে, however in practice we find that the actual measured mass of the nucleus is always less. The actual nucleus এর massটা always কম থাকে কার থেকে? ইন্ডিভিজুয়াল প্রোটন আর নিউট্রনের মাস গুলার সামেশনের থেকে অ্যাকচুয়াল নিউক্লিয়াসের মাসের ভ্যালুটা কম হয়।
এখন এই যে ম্যাসের ডিফারেন্স, কিসের ম্যাসের ডিফারেন্স? ইন্ডিভিজুয়াল প্রোটন আর নিউট্রনের ম্যাসের সামেশন আর পুরো নিউক্লিয়াসের ম্যাস, এই দুইটা ম্যাসের মধ্যে একটা ডিফারেন্স আছে। তো এই ডিফারেন্সটাকে আমরা বলি ম্যাস ডেফিসিট। ওকে, এই ডিফারেন্সটাকে আমরা ম্যাস ডেফিসিট বলি, আর মাঝে মাঝে ম্যাস ডিফেক্টও বলা হয়। ওকে, কিসের মধ্যে ডিফারেন্স বলতেছি সুমিত? ডিফারেন্সটা হলো ইন্ডিভিজুয়াল প্রোটন আর নিউট্রনের ম্যাসের সামেশন আর নিউক্লিয়াসের ম্যাসের মধ্যে। ঠিক আছে, যে ইন্ডিভিজুয়াল প্রোটন আর নিউট্রনের ম্যাসগুলো সাম আপ করলে একটা ভ্যালু পাইলাম, আর নিউক্লিয়াসের ম্যাসের একটা ভ্যালু পাইলাম। এই দুইটা ম্যাসের ডিফারেন্সকে আমরা কি বলবো? ম্যাস ডেফিসিট বলবো। এন্ড অলওয়েজ কি দেখা যাবে? অলওয়েজ দেখা যাবে যে নিউক্লিয়াসের ম্যাসের ভ্যালু অলওয়েজ কম। এখন রিজনটা আমাদের নিচে ডেসক্রাইব করা আছে, ওটা আমরা দেখবো একটু পর। ফার্স্ট আমরা এখানের মধ্যে এক্সাম্পলটা দেখে নেই। কি বলতেছে দেখো, এই যে আমাদের 6টা নিউট্রন আছে, টোটাল মাস অফ 6 নিউট্রন, 6 ইনটু নিউট্রনের মাস। তো তাহলে এটা পাইলাম। এখন এই যে 6টা প্রোটন আছে, তো 6 ইনটু প্রোটনের মাস, এটা করলে পরে প্রোটনের টোটাল মাস পাইলাম। তো তাহলে টোটাল মাস অফ কার্বনের নিউক্লিয়ন, যে 6টা প্রোটন আর 6টা নিউট্রনের টোটাল মাস কত আসলো? টোটাল মাস আসলো 12.095646 ইউ। সো তাহলে এত হলো কি ইন্ডিভিজুয়াল প্রোটন আর নিউট্রনের ম্যাসের সামেশন। কিন্তু যখন নাকি আমরা কার্বন 12 এর এই অ্যাটমটার ম্যাস অ্যাকচুয়ালি মেজার করলাম, তখন দেখলাম কত আসে? তখন দেখলাম এটা আসে 12.000000 ইউ। সো তার মানে কি অ্যাকচুয়াল ম্যাসের ভ্যালু, যে নিউক্লিয়াসের অ্যাকচুয়াল ম্যাসের ভ্যালুটা ইন্ডিভিজুয়াল সামগুলা থেকে কি আসলো? একটু কম আসলো। কত কম আসলো? The difference is equal to what? The difference is equal to এই যে 12 পয়েন্ট। আচ্ছা, এখানের মধ্যে আরেকটা কাজ করছে তারা, এখানের মধ্যে দেখো ফার্স্টে এখানে খেয়াল করো সুমিত, ফার্স্টে তো এটা তো নিউক্লিয়াসের ম্যাস হলো এইটা, কি বলে পুরো কার্বন 12 এর অ্যাটমের, হ্যাঁ কার্বন 12 এর অ্যাটমের ম্যাস হলো এইটা। এখন কার্বন 12 অ্যাটমের মধ্যে কি আছে? 6টা আরো ইলেকট্রন আছে না সুমিত? হ্যাঁ ভাইয়া। তো তাহলে আমরা কি করছি, এখানে থেকে 6টা ইলেকট্রনের ম্যাসও বাদ দিলাম। ওকে, 6টা ইলেকট্রনের ম্যাসও বাদ দিছি। সো 6টা ইলেকট্রনের ম্যাস বাদ দেওয়ার পর আমরা কি পাইলাম? দ্য অ্যাকচুয়াল ম্যাস অফ কার্বন 12 নিউক্লিয়াস। ওকে, আমরা কি পাইলাম? দ্য অ্যাকচুয়াল ম্যাস অফ কার্বন 12 নিউক্লিয়াস কত? 11.996709 ইউ। কত? 11.996709 ইউ। তো এখন আমরা কি পাইতেছি? ইন্ডিভিজুয়াল প্রোটন আর নিউট্রনের ম্যাসের সামেশনের আর অ্যাকচুয়াল ম্যাস অফ কার্বন 12 নিউক্লিয়াসের মধ্যে একটা ম্যাসের ডিফারেন্স পাইলাম। ম্যাসের ডিফারেন্সটা কত? এই দুটো মাইনাস করলে যা আসে। তো এখন ম্যাসের অ্যাকচুয়াল ডিফারেন্সের ভ্যালুটা কত? এটা কেজিতে কনভার্ট করলে পরে এইটা আসছে, কত আসছে? 1.642354 ইনটু 10 টু দি পাওয়ার -28 কেজি। তো এটা হলো ম্যাসের ডিফারেন্স। এখন এখানের মধ্যে সুমিত বলো ফার্স্টে যে ম্যাসের ডিফারেন্সটা ক্রিয়েট হইলো কেন? ওই যে ভাইয়া ওই এনার্জিটা আনার জন্য, ডিফারেন্স না হইলে তো ওই ম্যাসের গ্যাপটা যদি না আসে তো ওটা ওই এনার্জিটা কিভাবে ক্রিয়েট হবে? এনার্জি ক্রিয়েট করার জন্য তো ম্যাস লাগবেই কিছু অ্যামাউন্টে, এইজন্য ডিফারেন্সটা তো আছে। আচ্ছা, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি? সুমিত যে অ্যানসারটা বলছে এই জিনিসটাই হলো আমাদের অ্যাকচুয়াল অ্যানসারটা, যে আমাদের এই যে নিউক্লিয়ার বাইন্ডিং ফোর্স এক্সার্ট করবে না ওয়ামা? জি ভাইয়া। তো তাহলে এই যে নিউক্লিয়ার বাইন্ডিং ফোর্স যে এক্সার্ট করতে হবে, তার জন্য তো এনার্জি দরকার। তো তাহলে ওই এনার্জিটা কই থেকে পাবে? কেউ তো বাইরে থেকে তো আমাদেরকে এনার্জি সাপ্লাই দিবে না। সো কি করে, প্রোটন আর নিউট্রন যখন নাকি আলাদা আলাদা থাকে, তখন তাদের যে ম্যাস হয়, তাদেরকে একসাথে কম্বাইন করার পর, হ্যাঁ তাদের সবাইকে প্রোটন আর নিউট্রন গুলাকে সবগুলাকে একসাথে নিয়ে এসে নিউক্লিয়াসে নিয়ে আসার পর কি করবে? নিউক্লিয়াসে নিয়ে আসার পর তখন তাদের ওভারঅল ম্যাসটা কমে যায়। হোয়াট ইজ দ্য রিজন? প্রোটন আর নিউট্রন কি করে? দে ইউজ সাম অফ দেয়ার ওন ম্যাস। হ্যাঁ, প্রোটন আর নিউট্রন কি করে? তাদের নিজস্ব ম্যাসটা ইউজ করে একটু ম্যাস কি করবে? এনার্জিটা কনভার্ট করবে।
ম্যাস কিভাবে এনার্জিতে কনভার্ট করা যায়, আমরা এই ইকুয়েশনের নাম তো শুনছি সবাই, রাইট? E equals to mc square. সো তাহলে এই E is equal to mc square যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলা ওয়াইজ আমরা কি দেখতেছি, mass and energy are interconvertible, যে একটা থেকে আরেকটাতে কনভার্ট করা যায়, যে ম্যাস থেকে এনার্জিতে কনভার্ট করা পসিবল, এনার্জি থেকে ম্যাসে কনভার্ট করা পসিবল। ওকে, সো তাহলে এই জিনিসটা আমরা এক্সপ্লেনেশন এখানের মধ্যে দেখবো। নিচের মধ্যে দেখো কি বলতেছে, নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি, the mass deficit comes about because a small amount of the mass of the nucleons, এই যে small amount of mass of the nucleon কারা, প্রোটন আর নিউট্রনরা। ওকে, a small amount of mass of the nucleons is converted into energy that is needed to hold the nucleus together, যেটা মাত্র আমরা এতক্ষণ এক্সপ্লেন করলাম। বুঝতে পারছো মামা? জি ভাইয়া। তো তাহলে এই জিনিসটাকে কি বলে, দিস ইজ কল্ড বাইন্ডিং এনার্জি, ডেল্টা ই। ইট ইজ ক্যালকুলেটেড ইউজিং আইনস্টাইনস ম্যাস এনার্জি রিলেশনশিপ, E is equal to mc square। ওকে, তো তাহলে এইভাবে করে অ্যাকচুয়ালি আমাদের কি বের করা হয়, বাইন্ডিং এনার্জির ভ্যালু বের করা হয়। সো কি করতেছে দেখো, there are two common systems of units for calculating binding energy. If you have calculated the mass deficit in kilogram, হ্যাঁ, mass deficit তুমি যদি কিলোগ্রামে বের করে থাকো তো তাহলে কি করবা, then using C is equal to 3.00 into 10 to the power 8 meter per second will give us the binding energy in joules. Alternatively তুমি ইলেকট্রন ভোল্টেও বের করতে পারো। জুল একটা এনার্জির ইউনিট, এই যে জুল হলো একটা এনার্জির ইউনিট, আবার ইলেকট্রন ভোল্টও তো একটা এনার্জির ইউনিট, তাই না? তো এখন এখানে কি, অল্টারনেটিভলি ইফ ইউ হ্যাভ ক্যালকুলেটেড দ্য ম্যাস ডেফিসিট ইন অ্যাটমিক ম্যাস ইউনিট, দেন ইউ কনভার্ট দিস ইনটু বাইন্ডিং এনার্জি কিসে, মেগা ইলেকট্রন ভোল্ট, যে 1 ইউ ইজ ইকুয়াল টু কত, 1 ইউ ইজ ইকুয়াল টু 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। এই জিনিসটা কিভাবে করছে দেখো, 1 ইউ ইজ ইকুয়াল টু, এটা কিভাবে লিখতেছে এখানের মধ্যে খেয়াল করো, ইউ এর ভ্যালু কত, 1.66 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি, তাই না? ইউ এর ভ্যালু হলো 1.66 ইনটু 10 টু পাওয়ার মাইনাস 27 কেজি। তো এখন এইটাকে আমরা এনার্জিতে কনভার্ট করি, 1 ইউ সমান ম্যাস, হ্যাঁ, 1 ইউ সমান ম্যাস কে এনার্জিতে কনভার্ট করলে কত হয়, এটা ফার্স্টে বের করব। E is equal to del m into c square. So এখন m এর জায়গায় বসাবো কত, 1 u into c square, c কত, 3 into 10 to the power 8 এটার স্কয়ার। সো কত আসে এটা দেখো তো ভ্যালুটা সুমিত। কিভাবে ক্যালকুলেট করব? হ্যাঁ হ্যাঁ ক্যালকুলেট করো। এটা ভাইয়া আমার আসতেছে 1.49 into 10 to the power minus 10। 1.49 into 10 to the power minus 10। এখন একটু ভুল বলছি, 1.49 না 94, সরি, 1.494 into 10 to the power minus 10। 1.494, হ্যাঁ 494। ওকে। আচ্ছা ভাইয়া এখানে সি এর ভ্যালু, সিটা কি? c হলো স্পিড অফ লাইট। এখানে C- মেসেজ c হলো স্পিড অফ লাইট। এই ফর্মুলা এটা যে E is equal to mass into speed of light square, ঠিক আছে? তো এখন আচ্ছা, সুমিত তুমি তো এখানে জুলে বের করলে, এখন জুল থেকে ইলেকট্রন ভোল্টে নাও তো। ধরো ভাই নিতেছে। এটা তোমার আসে হইলো, আচ্ছা এটা বেশি আসে কেন? বেশি আসবে সমস্যা Divide- নাই। হ্যাঁ এটা তো, আচ্ছা কত সিগনিফিকেন্ট ফিগারে বলবো এটা বলো। 3 সিগনিফিকেন্ট ফিগার বলবো? ফিগারে বলো 4। আচ্ছা আচ্ছা ঠিক আছে দাঁড়াও। 9.338 338 into 10 to the power 9 10 to the 9 into 10 to the power 9 ইলেকট্রন ভোল্ট। তো এখন এটাকে মেগা ইলেকট্রন ভোল্টে লিখলে কত আসে?
ওই এটাই আর কি, জাস্ট তোমার 10⁻³ হবে আর কি। 9.338 into 10⁻³ ইলেকট্রন ভোল্ট। এখন মেগা ইলেকট্রন ভোল্ট, মেগা ইলেকট্রন ভোল্ট। মেগা ইলেকট্রন ভোল্ট। সো তাহলে এটা হলো এত মেগা ইলেকট্রন ভোল্ট। এখানে তারা এই জিনিসটাকে কত লিখছে? 931। সো তাহলে এরকমের কাছাকাছি আসার কথা ছিল অ্যাকচুয়ালি, যে 933.8 মেগা ইলেকট্রন ভোল্ট, এরকম আসার কথা। তুমি কি ম্যাথস গুলা ঠিক বসাইছিলা ফার্স্টে সুমিত? হ্যাঁ মনে হয়, ম্যাথ মনে হয় যে ডাবল 1.66 তে দিছি। আচ্ছা ঠিক হয়তো আছে। একটু উল্টাপাল্টা হয়ে গেছে। সো এখন এখানের সমস্যা মধ্যে নেই, অ্যাকচুয়ালি এই কাছাকাছি তো। জিনিসটাকে করলে 1 ইউ কে যদি তুমি এনার্জিতে কনভার্ট করো, দেন ফাইনালি ওটাকে মেগা ইলেকট্রন ভোল্টে কনভার্ট করলে পরে এই ভ্যালুটা আসার কথা, বুঝছো? যে 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। ওকে, সো বুঝছো তো কিভাবে করে অ্যাকচুয়ালি তারা বের করছে যে 1 ইউ ইকুয়ালস টু কত? 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট কিভাবে পাইছে, এই ব্যাপারটা বুঝতে পারছো এখন আরাফ? জি স্যার। যে এখানের মধ্যে ফার্স্টে ওই যে 1 ইউ সমান যে ম্যাসটা আছে, ওই ম্যাসটাকে ফার্স্টে এনার্জিতে নিলাম, এনার্জিতে ফার্স্টে জুল ফর্মে আসবে, দেন জুল থেকে ইলেকট্রন ভোল্টে নিলাম, ইলেকট্রন ভোল্ট থেকে মেগা ইলেকট্রন ভোল্টে নিলাম, এরকম। জি স্যার। ওকে, সো এইভাবে করে বের করা হয়। সো এখন এখানের মধ্যে একটা ওয়ার্ড এক্সাম্পল দেখাইছে, ওয়ার্ড এক্সাম্পলটা তোমরা ফার্স্টে দেখো তো বুঝো নাকি। ওয়ার্ড এক্সাম্পলটা তোমরা ফার্স্টে একবার নিজেরা দেখো, দেখো এখানের মধ্যে কোনো কনফিউশন আছে নাকি, বুঝতেছো নাকি? হ্যাঁ, জুল থেকে ইলেকট্রন ভোল্টে কেমনে নেয়? জুল থেকে ইলেকট্রন ভোল্টে কিভাবে নেয়, এটা কিন্তু ইউনিট 2 তে পড়ছিলা প্রত্যয়। 1.6 ইনটু যে সামথিং যে 10 টু দি পাওয়ার জুল মাইনাস, থেকে ইলেকট্রন ভোল্টে নেওয়ার জন্য ডিভাইডেড বাই ইলেকট্রনের চার্জ। হ্যাঁ 1 -19। হ্যাঁ আর ইলেকট্রন ভোল্ট থেকে জুলে নেওয়ার জন্য মাল্টিপ্লাইড বাই 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19। ওকে, আচ্ছা। দুইটার মধ্যে একটা চেঞ্জ কেন? 92.3 আর 92.2? কোন দুইটার মধ্যে চেঞ্জ? ওই যে অল্টারনেটিভের সাথে মেইনটার কেন একটা চেঞ্জ আছে? ওই যে ওখানের মধ্যে তোমার 931.5 এর এটা একটু রাউন্ড আপ করা, বুঝছো? এটা একটু রাউন্ড আপ করা দেখে ওইটার সাথে অ্যাকচুয়াল ম্যাসেরটার একটু চেঞ্জ আসছে। 931 যেখানের মধ্যে ইউজ করছো ওইটা একটা রাউন্ড আপ করা ভ্যালু। তাহলে কি আমরা নরমালি বেসিক্যালি যে E ইকুয়ালস টু mc স্কয়ারটা ইউজ করব? যে কোনো একটা ইউজ করলেই কোনো সমস্যা নাই, কোনোটাই কাটবে না। ওরা তো স্টুডেন্ট বুকে নিজেরা ডিফারেন্স ওয়ালা জিনিস দেখাইছে, তো তাইলে পরে মেইন এক্সামে কাটবে না তারা। ও বুঝবে। এই যে এখানের মধ্যে দেখো একটা জিনিস, নোটের ব্যাপারটা খেয়াল করে, এই জিনিসটার জন্য তোমাদেরকে এটা দেখতে বলছি ফার্স্টে। নোটের মধ্যে কি বলতেছে? নোট দ্যাট ইন ক্যালকুলেশনস অফ বোথ মাস ডেফিসিট এন্ড বাইন্ডিং এনার্জি, ক্যালকুলেটরে যত বড় ভ্যালু আসবে পুরাটাই নিবা। ওকে, নোট দ্যাট ইন ক্যালকুলেশনস অফ বোথ মাস ডেফিসিট এন্ড বাইন্ডিং এনার্জি ইউ নিড টু ইউজ অ্যাজ মেনি সিগনিফিকেন্ট ফিগারস অ্যাজ পসিবল। শুধু একদম লাস্টের অ্যানসারে যে আমরা রাউন্ড আপ করব, ঠিক আছে? যে অনলি রাউন্ডিং অফ, এই যে only rounding off at the very end of the calculation. Okay, the difference in our two answers here come from the rounding off of binding energy in joules. এই যে আমরা বাইন্ডিং এনার্জির ওই ভ্যালুটা যে আগে যে রাউন্ড আপ করে রাখছিলাম ওইটার জন্য আমাদের কি আসছে, ডিফারেন্সটা আসছে। এটা ওরা স্টুডেন্ট বুকের মধ্যেও ক্লিয়ার করে দিল যে কেন তাদের অ্যানসারের মধ্যে ডিফারেন্সটা ক্রিয়েট হয়েছে, বুঝছো প্রত্যয়? জি ভাইয়া। তো তাহলে এই জিনিসটা সবাইকে দেখছো এক্সাম্পল 2টা? কারো কি কোনো কনফিউশন আছে? সুমিত? না ভাইয়া নাই। ওকে, তো তাহলে আমরা বাইন্ডিং এনার্জির ব্যাপারটা ক্লিয়ার হইলাম যে বাইন্ডিং এনার্জির জিনিসটা কি, যে টোটাল মাস অফ দ্য নিউক্লিয়াস ইজ ডিফারেন্ট অর ইজ অ্যাকচুয়ালি অলওয়েজ লেস ফ্রম
the individual mass of protons and neutron. প্রোটন আর নিউট্রনের ইন্ডিভিজুয়াল ম্যাসের সামেশনের থেকে অ্যাকচুয়াল ম্যাস অফ নিউক্লিয়াস কম আসে। এখন এই কম যে আসে এই জিনিসটাকে আমরা ম্যাস ডেফিসিট বলি। আমরা বলি যে এই যে ম্যাসের ডিফারেন্সটা আছে এই ম্যাসের ডিফারেন্সটা কিসে কনভার্ট হয়ে গেছে? এনার্জিতে কনভার্ট হয়ে গেছে। তো এই এনার্জিটাকে আমরা কি বলি? বাইন্ডিং এনার্জি বলি। তো এখন এটা কি? দিস ইজ দ্য বাইন্ডিং এনার্জি ফর দ্য হোল নিউক্লিয়াস। ওকে, এই বাইন্ডিং এনার্জিটা কিসের জন্য? পুরা নিউক্লিয়াসটার জন্য বাইন্ডিং এনার্জি। নাও আমরা যে একটা কনসেপ্ট পড়বো বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, মানে কি প্রতিটা নিউক্লিয়ন কতটুকু করে বাইন্ডিং এনার্জি পাচ্ছে। ব্যাপারটা কেমন? ইটস লাইক যে আমাদের জিডিপি পার ক্যাপিটা এমন করে বলে না যে মনে করো বাংলাদেশের ওভারঅল আর্নিং হলো এত, যে বাংলাদেশের ওভারঅল জিডিপি হলো এত আর বাংলাদেশের টোটাল পপুলেশন হলো এত। সো তাহলে জিডিপি পার ক্যাপিটা কি করে? টোটাল আর্নিং ডিভাইডেড বাই টোটাল পপুলেশন। সো তাইলে পরে তখন আমরা পার পারসন অর পার ইন্ডিভিজুয়াল কত টাকা কামায় ওই জিনিসটা আমরা বের করতে পারি। এরকম না ক্যালকুলেশনটা? সো তাহলে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের ব্যাপারটাও সেম। কি হবে? বাইন্ডিং এনার্জি ইজ দ্য টোটাল এনার্জি অফ দ্য হোল নিউক্লিয়াস। ওকে, পুরা নিউক্লিয়াসের বাইন্ডিং এনার্জির ভ্যালু হলো একটা। তো এখন নিউক্লিয়াসের প্রতিটা যে কনস্টিটিউয়েন্ট, নিউক্লিয়াসের কনস্টিটিউয়েন্ট আর নিউক্লিয়াসের রেসিডেন্ট কারা কারা? প্রোটন আর নিউট্রন। সো এখন টোটাল বাইন্ডিং এনার্জি ডিভাইডেড বাই মাস নাম্বার। হ্যাঁ, টোটাল বাইন্ডিং এনার্জি ডিভাইডেড বাই মাস নাম্বার করলে আমরা কি পাবো? টোটাল বাইন্ডিং এনার্জি ডিভাইডেড বাই মাস নাম্বার করলে আমরা পাবো পার নিউক্লিয়ন কতটুকু বাইন্ডিং এনার্জি পাচ্ছে। সো এই জিনিসটা আমরা এখানের মধ্যে দেখবো যে দেখো বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের ব্যাপারটা কেমন। হাউ মাচ এনার্জি উড বি নিডেড টু রিমুভ ওয়ান নিউক্লিয়ন ফ্রম দ্য নিউক্লিয়াস। যে পুরো নিউক্লিয়াসটা আছে, এখন নিউক্লিয়াসের থেকে আমি একটা প্রোটন বা একটা নিউট্রন চাইলেই তো নিয়ে আসতে পারবো না, আমার কি করতে হবে? একটা সার্টেন এনার্জি দিতে হবে। কেন আমার ওই এনার্জিটা দিতে হচ্ছে? বিকজ একটা সার্টেন এনার্জি দিয়ে নিউক্লিয়াসটা আটকায় আছে। সো এখন পার নিউক্লিয়ন কতটুকু এনার্জি লাগে আমার রিমুভ করার জন্য? যে তোমরা ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি, সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি এরকম পড়ছো না, যে একটা ইলেকট্রন রিমুভ করার জন্য ইউ নিড টু গিভ আ সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি, তাই না? তো এরকম সেম ওয়েতে একটা নিউক্লিয়াসের থেকে তুমি প্রোটন বা নিউট্রন নিয়ে আসবা, ইউ হ্যাভ টু গিভ আ সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি ইনপুট। তো একটা নিউক্লিয়াসের মধ্যে একটা প্রোটনকে আর একটা নিউট্রনকে যত এনার্জি দিয়ে ধরে রাখছে তত এনার্জি দিয়ে তুমি কি করবা? তাকে রিমুভ করতে হবে, আর নাইলে পরে তুমি তাকে বের করে নিয়ে আসতে পারবা না। তো কি বলতেছে এখানের মধ্যে? টু ওয়ার্ক দিস আউট, কি ওয়ার্ক আউট করবে যে একটা নিউক্লিয়ন রিমুভ করতে কতটুকু এনার্জি লাগে। তো কি বলতেছে? টু ওয়ার্ক দিস আউট উই নিড টু নো হাউ দ্য বাইন্ডিং এনার্জি অফ আ নিউক্লিয়াস এন্ড দ্য নাম্বার অফ নিউক্লিয়নস উইদিন ইট। যে বাইন্ডিং এনার্জি অফ দ্য নিউক্লিয়াসও জানতে হবে, টোটাল নাম্বার অফ নিউক্লিয়ন কতগুলো আছে মানে কি মাস নাম্বার কত এই জিনিসটাও জানতে হবে। তো এখানের মধ্যে ব্যাপারটা কি? দিস গিভস আস বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন ইন মেগা ইলেকট্রন ভোল্ট, and from this we can determine how strongly different nuclei are held together. So এখন আমরা এক্সাম্পল 3 টা দেখবো, বাট এর আগে তোমরা নতুন মিটিং এ জয়েন করো। ওকে, এই মিটিং এর টাইম অলমোস্ট শেষ, নতুন মিটিং এ জয়েন করো সবাই। স্যার এই নিউক্লিয়ার ফোর্সটা কি সবসময় অ্যাট্রাকটিভ হয়? হ্যাঁ, আর এটা কি স্যার মানে প্রোটন 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 নিউট্রন 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 সবগুলোর মধ্যে হয়? হ্যাঁ সবগুলোর মধ্যেই। ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি? যে এখানের মধ্যে খেয়াল করো, আমরা বলতেছিলাম কি টোটাল বাইন্ডিং এনার্জি তো আমরা কিভাবে বের করব এটা জানি। এখন বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কিভাবে বের করতে হয়? বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কিভাবে বের করব? টোটাল বাইন্ডিং এনার্জি ডিভাইডেড বাই মাস নাম্বার। ওকে, টোটাল বাইন্ডিং এনার্জি ডিভাইডেড বাই মাস নাম্বার করলে আমরা কি পাবো? বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। যে what example 3 does helium 4 or carbon 12 have a higher binding energy per nucleon? তো দেখি হিলিয়াম 4 এর টোটাল বাইন্ডিং এনার্জির ভ্যালু হলো 28.3 মেগা ইলেকট্রন ভোল্ট, আর তার নিউক্লিয়ন আছে কয়টা? 4টা, যে দুইটা প্রোটন আছে দুইটা নিউট্রন আছে, তাই না? এটা হিলিয়ামের। তো তাহলে হিলিয়ামের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের ভ্যালু কত? হিলিয়ামের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের ভ্যালু হলো 7.08 মেগা ইলেকট্রন ভোল্ট। ওকে,
এন্ড কার্বন 12 এর জন্য কার্বন 12 এর টোটাল বাইন্ডিং এনার্জি হলো 92.2 আর তার নিউক্লিয়ন আছে হলো 12টা। তো তাহলে তার পার নিউক্লিয়ন বাইন্ডিং এনার্জির ভ্যালু কত? 7.68 মেগা ইলেকট্রন ভোল্ট। তো তাহলে কার্বন 12 এর নিউক্লিয়ন গুলি আরেকটু টাইটলি বাউন্ড করা, তাই না? বিকজ তাদের বাইন্ডিং এনার্জির ভ্যালুটা কি বেশি। তো তার মানে তুমি হিলিয়ামের থেকে একটা নিউট্রন বের করে আনতে চাও আর কার্বন 12 এর থেকে একটা নিউট্রন বের করে আনতে চাও, কোনটাতে তোমার বেশি এনার্জি দিতে হবে? আরেকবার বলো তো কোশ্চেনটা। কোশ্চেন বলছি যে হিলিয়ামের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন হলো 7.08 আর কার্বন 12 এর হলো 7.68। তো এখন আমি বলছি যে হিলিয়ামের থেকে একটা প্রোটন বা নিউট্রন নিয়ে আসবা আর কার্বনের থেকে একটা প্রোটন আর নিউট্রন তুমি বের করে নিয়ে আসবা, কোনটা করতে তোমার বেশি এনার্জি দিতে হবে? কার্বন 12 এরটা। কার্বন 12 এরটা তোমার বেশি এনার্জি দিতে হবে, কেন? কজ এটার ইলেকট্রন ভোল্ট বেশি লাগতেছে, এনার্জি বেশি। তার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের ভ্যালু বেশি। তো তার মানে কি বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বেশি মানে ওই নিউক্লিয়নটাকে রিমুভ করতে বেশি এনার্জি দিতে হবে। ওকে, আর বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন যার কম তাকে রিমুভ করার জন্য কম এনার্জি দিতে হয়। সুমিত, বুঝতে পারছো জিনিসটা? মনে মাইক হ্যাঁ গেছে। ভাইয়া, হ্যাঁ ভাইয়া বুঝছো। আরে ভাইয়া নেটে Okay. জানি কি করতেছে হঠাৎ। আচ্ছা ভাইয়া, আচ্ছা। ম্যাস যত বেশি তার বাইন্ডিং ইলেকট্রন বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কি বেশি না? মানে ওইটা এভাবে দেখবো হইতেছে না আমরা, এই জিনিসটা? যে নিচে এখানে একটা গ্রাফ আছে, এখানে থেকে দেখবো যে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কার বেশি কার কম। ওকে, তো এখন ওখানে থেকে মাত্র যেটা বললাম যে যার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন যত বেশি হবে তার নিউক্লিয়াস থেকে একটা প্রোটন বা নিউট্রন রিমুভ করা তত কষ্ট। ওকে, সো এখন এখানের মধ্যে দেখো, তো তার মানে কি? তো তার মানে কার্বন 12 বেশি স্টেবল নাকি হিলিয়াম বেশি স্টেবল? কার্বন 12। কার্বন 12 বেশি স্টেবল, বিকজ তার কাছ থেকে কোনো একটা কিছু নিয়ে আসার জন্য আমাদের বেশি এনার্জি দিতে হচ্ছে, তাই না প্রত্যয়? জি ভাইয়া। তো তাহলে সবকিছু কি হইতে চায় বলতো? সবকিছু স্টেবল হইতে চায় না? জি ভাইয়া। দুনিয়ার প্রত্যেকটা জিনিসই কি হইতে চায়? যেই আনস্টেবল বা যার স্টেবিলিটি কম সেই কি হইতে চাবে? স্টেবল হইতে চাবে। ওকে, সো তাহলে যার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের ভ্যালু কম সে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের ভ্যালু বাড়াইতে চাবে, তাই না? বুঝতে পারতেছো কি বলতেছি ওয়ামা? বাট ভাইয়া এটা মানে জি ভাইয়া। ইন্ডিভিজুয়ালি সবার জন্যই সমান না জিনিসটা? ওর যতটুকু লাগতেছে ও ততটুকু পাইতেছে, এরকম না ব্যাপারটা? যতটুকু লাগতেছে অতটুকু পাইতেছে এরকম না। এখানের মধ্যে তোমার বাইন্ডিং এনার্জির আমরা ওখানে ম্যাসের ডিফারেন্স থেকে বাইন্ডিং এনার্জি পাইতেছি। তো এখন ওখানে থেকে আমরা কি করলাম, পার নিউক্লিয়ন যে প্রতিটা প্রোটন আর প্রত্যেকটা নিউট্রন কতটুকু করে বাইন্ডিং এনার্জি শেয়ার পাইতেছে ওই জিনিসটাকে আমরা বলতেছি বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। তো এখন বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের ভ্যালু যত বেশি ওটাকে কি রিমুভ করা তত কষ্ট। ওকে, সো তার মানে রিমুভ করা যত কষ্ট মানে সে কি হবে, তত বেশি স্টেবল হবে নাকি আনস্টেবল হবে? স্টেবল হবে। স্টেবল হবে। সো তার মানে যারই বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের ভ্যালু কম সে কি করতে চাবে, তার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের ভ্যালু বাড়াইতে চাবে নাকি কমাইতে চাবে? বাড়াইতে হবে। বাড়াইতে চাবে। ভেরি গুড। তো তাহলে এখানের মধ্যে দেখো আমাদের গ্রাফটা কেমন দেওয়া, যে এক্স অ্যাক্সিসে হলো ম্যাস নাম্বার। ওকে, এক্স অ্যাক্সিসে ম্যাস নাম্বার দিয়েও আঁকা যায়, অ্যাটমিক নাম্বার দিয়েও আঁকা যায়, সমস্যা নাই। তো এখন এক্স অ্যাক্সিসে এরকম ম্যাস নাম্বার দিয়ে এমন রিপ্রেজেন্ট করা আছে। তো এখন এখানে দেখো আয়রনের থেকে যাদের ম্যাস নাম্বার কম, হ্যাঁ, আয়রনের থেকে যাদের ম্যাস নাম্বার কম তাদেরও বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের ভ্যালু কম। আয়রনের থেকে যাদের ম্যাস নাম্বার বেশি তাদেরও বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের ভ্যালু কি আয়রনের থেকে কম। কেন? বিকজ আয়রন ইজ এট দ্য টপ, তাই না? আয়রন একদম সবচেয়ে উপরে আছে। তো তার মানে আয়রন হ্যাজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। তো তার মানে তুমি একটা আয়রনের নিউক্লিয়াসের থেকে, একটা আয়রনের নিউক্লিয়াসের ভিতর থেকে তুমি যদি একটা প্রোটন বা একটা নিউট্রন নিয়ে আসতে চাও তোমার সবচেয়ে বেশি এনার্জি ইউজ আপ করতে হবে। বুঝতে পারতেছো কি বলতেছি প্রত্যয়?
প্রত্যয় শুনতেছো? হঠাৎ একজন করে গায়েব হয়ে যায়। আচ্ছা, তো তাহলে এখানের মধ্যে কি জিনিসটা বলতেছিলাম, দেখো যে আয়রন হলো আমাদের এই গ্রাফের একদম টপে আছে, তো তার মানে কি বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের ভ্যালু কার সবচেয়ে বেশি? আয়রনের সবচেয়ে বেশি। তো তার মানে আয়রনের থেকে কোনো একটা নিউক্লিয়ন রিমুভ করা সবচেয়ে বেশি কষ্ট করতে হবে, বিকজ আয়রনের ভিতরে প্রোটন আর নিউট্রন গুলো সবচেয়ে টাইটলি বাউন্ড করা আছে। কিভাবে বুঝলাম এটা? বিকজ তার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের ভ্যালু, এই যে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের ভ্যালু সবচেয়ে বেশি। তো এখন আয়রনের থেকে যারা লাইটার, ওকে, আয়রনের ম্যাস নাম্বার কত? 56 না? তো এখন আয়রনের থেকে যারা লাইটার, যে আয়রনের থেকে যারা হালকা, তাদেরও বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন আয়রনের থেকে কম। আয়রনের থেকে যারা হেভিয়ার, তাদেরও বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কি আয়রনের থেকে কম। তো তাহলে সবাই কি করতে চাবে? সবাই আয়রনের স্ট্রাকচার অ্যাটেইন করতে চাবে না, সবকিছু ফাইনালি কিসে কনভার্ট হইতে চাবে? আয়রনে কনভার্ট হইতে চাবে। বুঝতে পারতেছো ওয়ামা কি বলতেছি? জি ভাইয়া। তো তাহলে এখানের মধ্যে কি করবে? আয়রনের থেকে যারা লাইটার এলিমেন্ট গুলি আছে, তারা আয়রনের কাছাকাছি যাইতে চাবে। তো তাহলে আয়রনের থেকে যারা হালকা, তারা কিভাবে আয়রনের কাছে যাবে? তারা একজন আরেকজনের সাথে কম্বাইন হওয়া শুরু করবে, যে হাইড্রোজেন হাইড্রোজেনের সাথে ফিউশন করে হিলিয়াম বানাবে, হিলিয়াম হিলিয়ামের সাথে ফিউশন করে অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন এইসব প্রডিউস করবে। কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন তারা নিজেদের সাথে এরকম কম্বাইন হয়ে হয়ে সিলিকন প্রডিউস করবে। তো এরকম প্রডিউস করতে করতে যত তারা ফিউশন রিঅ্যাকশন দিবে, ইভেন্চুয়ালি তাদের ফিউশন রিঅ্যাকশন শেষ হবে কোথায়? যে আয়রনে যে। ঠিক আছে, যে তারা ফাইনালি কিসে কনভার্ট হইতে চায়? স্টেবল একটা এলিমেন্টে কনভার্ট হইতে চায়। সবচেয়ে বেশি স্টেবল কে? সবচেয়ে বেশি স্টেবল হলো আয়রন। কেন সবচেয়ে বেশি স্টেবল? বিকজ তার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের ভ্যালু সবচেয়ে বেশি। তো তার মানে আয়রনের থেকে যারা নাকি লাইটার, ওকে, আয়রনের থেকে যারা নাকি হালকা, তারা কি করতে চাবে? আয়রনে কনভার্ট হইতে চাবে। and in order to do that they must undergo a certain nuclear reaction which is known as nuclear fusion. ওকে, নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকশন, যে কম্বাইন হয়ে হয়ে একজন আরেকজনের সাথে কম্বাইন করে করে কি করবে? ফিউশন করে করে তারা আয়রন প্রডিউস করবে। আর আয়রনের থেকে যারা নাকি হেভিয়ার, ওকে, আয়রনের থেকে যারা নাকি হেভিয়ার, তারা কি করবে? তাদের ম্যাস বেশি, তাদের ম্যাস বেশি দেখে তারা আনস্টেবল হয়ে গেছে। তো এখন তারা তাদের ম্যাসটা রিলিজ করে বা তাদের ম্যাসটা তারা লুজ করে করে তারা কিসে কনভার্ট হইতে চাবে? আয়রনে কনভার্ট হইতে চাবে। ওকে, তারা তাদের ম্যাসটা লুজ করে করে আয়রনে কনভার্ট হইতে চাবে। সো এখানের মধ্যে তারা কি করবে? দে উইল স্প্লিট আপ। ঠিক আছে, তারা ভেঙে যাবে আর স্প্লিট করবে। তো এটাও হলো আরেকটা নিউক্লিয়ার রিঅ্যাকশন, যেটাকে আমরা বলি নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশন। এই ফিশন রিঅ্যাকশন তোমরা ও লেভেলসে পড়ে আসছো, তোমাদের ও লেভেলসের সিলেবাসে শুধু ফিশন ছিল। এখনের ও লেভেলসের সিলেবাসে ফিশনও আছে, ফিউশনও আছে। হ্যাঁ, তো এখন তোমাদের ও লেভেলসের সিলেবাসে তোমরা এই নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশন পড়ে আসছো না সুমিত? হ্যাঁ ভাইয়া। তো ওই যে তাহলে nuclear এখানের fission মধ্যে কাজটা কি হয়? যে uranium এলিমেন্টস দ্যাট আর এরটা। হেভিয়ার দ্যান আয়রন, ওকে, এলিমেন্টস দ্যাট আর হেভিয়ার দ্যান আয়রন, তারা আয়রনে কনভার্ট হওয়ার জন্য কি করবে? দে উইল গিভ ফিশন রিঅ্যাকশন, তারা স্প্লিট করবে। কেন তারা আয়রনে কনভার্ট হইতে চায়? আয়রনের মধ্যে কি এমন আছে? আয়রন হলো সবচেয়ে বেশি স্টেবল। কেন সবচেয়ে বেশি স্টেবল? বিকজ it has the maximum value of binding energy per nucleon. Okay, আয়রন সবচেয়ে বেশি স্টেবল কেন? বিকজ it has the maximum value of binding energy per nucleon. মানে কি, আয়রনের থেকে, একটা আয়রনের নিউক্লিয়াসের থেকে তুমি একটা প্রোটন বা নিউট্রন ছুটায় নিয়ে আসার জন্য তোমার সবচেয়ে বেশি এনার্জি দিতে হবে। বুঝতে পারছো আরাফ? জি স্যার। তো তাহলে নিউক্লিয়ার ফিউশনে কি করবে? স্মল এলিমেন্টস উইল কম্বাইন and will become heavier. So ফিউশনে কি করে? কম্বাইন করে করে হেভি হয় and eventually আয়রনে কনভার্ট হইতে চায়। আর ফিউশন রিঅ্যাকশনের সময় হেভিয়ার নিউক্লিয়াস স্প্লিট করে করে লাইটার হয় and আয়রনে কনভার্ট হইতে চায়। তো ফাইনাল মোটিভটা কি? সবকিছু আয়রনে কনভার্ট হওয়া। বুঝতে পারছো?
ওয়ামা? জি ভাইয়া। ওকে, সো তাহলে এখানের মধ্যে আমরা দেখি কি বলতেছে এক্সপ্লেনেশনে, বইয়ের এক্সপ্লেনেশনে কি বলে। লুকিং এট ফিগার বি, এই যে গ্রাফটা, you will see that the isotope with the highest binding energy per nucleon is iron. The iron 56 has the highest value of binding energy per nucleon. কত? 8.8 মেগা ইলেকট্রন ভোল্ট পার নিউক্লিয়ন। তো তার মানে একটা প্রোটন বা একটা নিউট্রনকে নিয়ে আসতে চাইলে আয়রনের নিউক্লিয়াসের ভিতর থেকে তোমার কতটুকু এনার্জি দিতে হবে? 8.8 মেগা ইলেকট্রন ভোল্ট সমান এনার্জি। ওকে, এখন বলতেছে any nuclear reaction which increases the binding energy per nucleon will give out energy. এই জিনিসটা একদম সারা জীবনের জন্য মাথায় নিয়ে রাখো। যেই নিউক্লিয়ার রিঅ্যাকশনে বাইন্ডিং এনার্জি বাড়ে, মানে কি, যে তোমার কি করবে, আয়রনের থেকে লাইটার যারা, আয়রনের থেকে যারা হালকা, ওকে, আয়রনের থেকে যারা হালকা, লাইক হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, এরকম সিরিয়াল ওয়াইজ, যে 1 থেকে ম্যাস নাম্বার, কি বলে, আয়রনের অ্যাটমিক নাম্বার কত ওয়ামা, মনে আছে? আর 56 56টা তো আয়রনের ম্যাস নাম্বার, অ্যাটমিক নাম্বার কত? অ্যাটমিক ভুলে নাম্বার গেছি 20 এর ঘরে 29 হওয়ার কথা, এরকম। ওকে 24, হ্যাঁ ব্লক ডি ফ্যামিলির মধ্যে পড়ে। ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে আমরা যদি তাহলে কি করি, বলতেছে কি যে কোনো রিঅ্যাকশন যেখানে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের ভ্যালু বাড়ে, মানে কি হাইড্রোজেন আর হাইড্রোজেন ফিউজ করে কিছু একটা ফর্ম করবে, তো তখন তাদের প্রোডাক্ট যেটা ফর্ম করলো, এই প্রোডাক্টের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কি হবে, বেশি হবে না? যে হাইড্রোজেন তো এখানে, হাইড্রোজেন হলো এখানে, তো হাইড্রোজেন থেকে যখন নাকি হিলিয়ামে কনভার্ট হবে তখন কি করবে, হাইড্রোজেন থেকে হিলিয়ামে কনভার্ট হলে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কি করতেছে, বাড়তেছে। ওকে, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন যেই রিঅ্যাকশনে বাড়ে, ওই রিঅ্যাকশনে কি করবে, ইট উইল রিলিজ এনার্জি। ওকে, যেই রিঅ্যাকশনে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বাড়ে, কার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বাড়বে, প্রোডাক্টের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন যদি রিঅ্যাকট্যান্টের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের থেকে বেশি হয়। বুঝতে পারতেছো কি বলতেছে? দিস ইজ লাইক এক্সোথার্মিক রিঅ্যাকশন। হ্যাঁ, যে এখানে লাস্ট লাইনটা কি বলা হয়? কোনটা কোনটা প্রত্যয়, প্রোডাক্ট আর রিঅ্যাকট্যান্ট। এখানের মধ্যে দেখো তোমার প্রোডাক্টের বাইন্ডিং এনার্জি, হ্যাঁ, প্রোডাক্টের বাইন্ডিং এনার্জি তোমার যদি তোমার রিঅ্যাকট্যান্টের বাইন্ডিং এনার্জি থেকে বেশি হয়, ওকে, প্রোডাক্টের বাইন্ডিং এনার্জির ভ্যালু যদি তোমার রিঅ্যাকট্যান্টের বাইন্ডিং এনার্জির ভ্যালু থেকে বেশি হয়, সো তাহলে দ্যাট রিঅ্যাকশন উইল গিভ আউট এনার্জি। তো তার মানে কি, তুমি যত আয়রনের থেকে লাইটার যারা, আয়রনের থেকে লাইটার যারা, তারা যত ফিউশন করে করে আয়রনের কাছে আসবে, তত তাদের কি করবে, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বাড়বে না? প্রত্যয়? জি ভাই। সো তাহলে লাইটার এলিমেন্ট গুলো ফিউশন রিঅ্যাকশন করলে পরে তখন কি করবে, তাদের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বাড়বে। তো তার মানে দ্যাট রিঅ্যাকশন উইল গিভ আউট এনার্জি, যে এনার্জি রিলিজ করবে। ওকে, এরকম এই যে এই জিনিসটা। এনার্জি রিলিজ করবে কেন, মানে ওদের তো এনার্জি বাড়তেছে, তো আবার রিলিজ করতেছে, মানে এনার্জি বাড়তেছে কি ফর্মে, ওই জিনিসটা দেখো, যে any nuclear reaction which increases the binding energy per nucleon will give out energy। হ্যাঁ, যে এনার্জি রিলিজ করবে। এখানের মধ্যে ব্যাপারটা দেখো, আরাফ যে জিনিসটা বললো যে তাদের তো প্রোডাক্টের এনার্জি বাড়তেছে, হ্যাঁ, প্রোডাক্টের এনার্জি বাড়তেছে, তো তাইলে পরে তো এনার্জি রিলিজ করার কথা না। তো এখন প্রোডাক্টের এনার্জি বাড়তেছে, এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, এখানের মধ্যে দেখো যে তোমার যখন নাকি ফিউশন রিঅ্যাকশন করলো, এখানের মধ্যে খেয়াল করো, এখানের মধ্যে তোমার কাজটা কি, তোমার রিঅ্যাকট্যান্ট গুলা, এই যে রিঅ্যাকট্যান্ট গুলা রিঅ্যাকশন করলো, এখন ফাইনালি প্রোডাক্ট প্রডিউস করছে। এখন প্রোডাক্টের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন হলো বেশি। ওকে আরাফ,
জি স্যার। বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন হলো বেশি। তো তাহলে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন যদি বেশি হয়, তো তার মানে কি সে তার বেশি বেশি ম্যাস কিসে ইউজ আপ করে ফেলছে, এনার্জিটা কনভার্ট করার জন্য ইউজ আপ করে ফেলছে, তাই না? যে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বেশি মানে তার ম্যাসের ভ্যালু কি হবে, ইন্ডিভিজুয়াল যেই ম্যাসের ডিফারেন্সটা থাকবে, ম্যাসের ডিফারেন্সটা বেশি হবে না আরাফ? যে আমরা হ্যাঁ, ম্যাস স্যার। ডিফেক্টের যে জিনিসটা দেখে আসছি যে বাইন্ডিং এনার্জি বেশি হবে কখন, বাইন্ডিং এনার্জি বেশি হবে যদি নিউক্লিয়াস আর ইন্ডিভিজুয়াল প্রোটন আর নিউট্রনের ম্যাসের ডিফারেন্স বেশি হয়। আর বাইন্ডিং এনার্জি জি, কম স্যার। হবে কখন, যদি নিউক্লিয়াস আর ইন্ডিভিজুয়াল প্রোটন আর নিউট্রনের ম্যাসের ডিফারেন্সটা কম হয়। ওকে, সো তাহলে জি, স্যার। যার নাকি বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের ভ্যালু বেশি, হ্যাঁ, যার নাকি বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের ভ্যালু বেশি, তো তার মানে কি তার ম্যাসের ভ্যালু কম। সো তাহলে তার ম্যাসের ভ্যালু কম কেন, তার ম্যাসটা অ্যাকচুয়ালি কিসে কনভার্ট হয়েছে তাহলে আরাফ? বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। তার ম্যাসটা এখানের মধ্যে এনার্জি হিসেবে কনভার্ট হয়েছে, তাই না? সো তাহলে ওই যে আমাদের বাইন্ডিং এনার্জিতে এন্ড সে তার এনার্জিটা কি করতেছে, বাকিটুকু এনার্জি যেটা এক্সেস থাকবে ওটা কি করবে, সে রিলিজ করবে। তো যখন নাকি আমাদের প্রোডাক্টের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বেশি হবে, হ্যাঁ, যখন নাকি আমাদের প্রোডাক্টের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বেশি হবে তখন তার ম্যাস হলো কম। সো তাহলে তার ম্যাস যে কম, তো তাহলে বাকি এনার্জি কোথায়, বাকি ম্যাস কোথায় গেল? দ্যাট ম্যাস ওয়াজ কনভার্টেড টু এনার্জি, যে এনার্জিটা কি করছে তারা রিলিজ করছে। ওকে আরাফ? জি স্যার। তো তাহলে এটার জন্য তো এই জিনিসটা একদম খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা জীবনেও এটা যেন ভুল না যায় যে এনি নিউক্লিয়ার রিঅ্যাকশন, ফিউশন রিঅ্যাকশন হোক ফিউশন রিঅ্যাকশন হোক, যেটাই হোক, যদি বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের ভ্যালু ইনক্রিজ করে, যদি বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের ভ্যালু ইনক্রিজ করে দেন কি করবে, দিস উইল গিভ আউট এনার্জি, মানে এনার্জি কি করবে, রিলিজ করবে। বুঝতে পারছো সুমিত? ফিউশনেরটা তাও ভিজুয়ালাইজ করা যায়, কিন্তু ফিউশনেরটা আরেকবার একটু ঠিক মতো পড়তে হবে। কোনটা? ফিউশনেরটা যেমন মানে বোঝা যায় যে হ্যাঁ ঠিক আছে, যে লাইক ব্রেক ডাউন করতেছে, হিট রিলিজ, এনার্জি রিলিজ করতেছে। ওই তো ব্রেকডাউন করার জন্য এনার্জি রিলিজ করবে, এটা একদম সবসময় যে ঠিক এমন না। এখানের মধ্যে তোমার হেভিয়ার নিউক্লিয়াস ভেঙে যখন নাকি স্মলার নিউক্লিয়াস ফর্ম করবে, দেখো তো বাইন্ডিং এনার্জি বাড়লো নাকি কমলো? বাড়লো। বাড়লো। তো তাহলে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন যদি বাড়ে তো তখন এনার্জি রিলিজ করবে। ওকে, ওরকম সেম ওয়েতে হিলিয়াম আর হিলিয়াম কম্বাইন করে এইটা ফর্ম করলো, তো এখন বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বাড়লো নাকি কমলো? বাড়লো। তো তাহলে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বাড়লে কি করবে, সে এনার্জি রিলিজ করবে। বুঝতে পারছো? এইটা হলো মেইন কনসেপ্ট আচ্ছা যে ভাইয়া, এটা হ্যাঁ বলো। কি এনার্জিটা, এটা কি ভাই এনার্জিটা রিলিজ করে কি আগের পর্যায়ে আসার চেষ্টা করে, অর লাইক এটা লস অফ কনজারভেশন অফ এনার্জির কারণে এনার্জিটা রিলিজ হইতেছে? কনজারভেশন অফ এনার্জির এখানে কারণ মধ্যে তো এক্সট্রা যে তোমার এনার্জি তো এখানের মধ্যে রিলিজ করে কিসের জন্য তোমাকে ওটা কি? বলি, দেখো সুমিত, এখানের মধ্যে এনার্জি রিলিজ করার মেইন ব্যাপারটা কি, যে তোমার একটা জিনিসের মধ্যে এনার্জি যত কম থাকবে, যে তুমি এখানের মধ্যে খেয়াল করো লাইক সোডিয়াম, হ্যাঁ, মনে করো সোডিয়াম, তো এখন সোডিয়ামের কোন ইলেকট্রনটাকে তুমি ইজিলি নিয়ে আসতে পারবা বলো তো? সোডিয়ামের আউটার শেল ইলেকট্রন নাকি সোডিয়ামের ওই ইলেকট্রনটা যেটা নাকি আউটার নিউক্লিয়াসের সবচেয়ে কাছে আছে? আউটারেরটা। কেন? কারণ তোমার ওখানের মধ্যে যে ইলেকট্রন গুলি আছে, ওই ইলেকট্রন গুলি যারা আছে তাদের মধ্যে আউটার শেলের ইলেকট্রনের এনার্জি অলরেডি বেশি, হ্যাঁ, আউটার শেল ইলেকট্রনের এনার্জি অলরেডি বেশি। সো তুমি তাকে আরো অল্প একটু এনার্জি দিলে তুমি তাকে কি করতে পারতেছো, নিয়ে আসতে পারতেছো। ঠিক আছে? সো ইন দা সেম ওয়ে তুমি এখানের মধ্যে যদি যত বেশি তুমি এনার্জি রিলিজ করে দিবা, হ্যাঁ সুমিত, যত নাকি প্রোটন আর নিউট্রন তাদের এনার্জিটা রিলিজ করে দিবে, দ্য মোর টাইটলি উইল দে বি বাউন্ড টুগেদার। হ্যাঁ, যে যত নাকি তারা এরকম এনার্জিটা লুজ করবে বা যত তাদের ম্যাস তারা এনার্জিটা কনভার্ট করে ফেলবে, তত তারা কি করতেছে, তাদের রিমেইনিং এনার্জি, যে আমরা পার্টিকেল ফিজিক্সের মধ্যে একটা জিনিস পড়ছিলাম না সুমিত, ম্যাস এনার্জির ব্যাপারটা পড়ছিলাম না, রেস্ট ম্যাস, মনে আছে?
হ্যাঁ 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 রেস্ট ম্যাস আর রেস্ট এনার্জির ব্যাপারটা। তো এখন রেস্ট হ্যাঁ, ম্যাসের জিনিসটা কি, যে একটা জিনিস রেস্ট পজিশনে আছে, তো তার কিছু না থাকলেও, তার কাইনেটিক এনার্জি না থাকলেও অ্যাটলিস্ট তার ম্যাস তো আছে। আর এই ম্যাসটা তো অ্যাকচুয়ালি এনার্জিতে কনভার্ট করা পসিবল, E = mc স্কয়ার ফর্মুলা ওয়াইজ, তাই না? সো তাহলে যার নাকি রেস্ট ম্যাসের ভ্যালু বেশি তার স্টেবিলিটি বেশি, নাকি যার রেস্ট ম্যাসের ভ্যালু কম তার স্টেবিলিটি বেশি? রেস্ট ম্যাসের ভ্যালু কম তার বেশি হওয়ার কথা না? যত রেস্ট কম। ম্যাসের ভ্যালু কম হবে তত বেশি স্টেবল হবে, তাই না? হুম রেস্ট ম্যাসের ভ্যালু যত কম হবে তো সে তত বেশি স্টেবল হবে, বিকজ তোমার ওই রেস্ট ম্যাসের অলরেডি কি তার এনার্জি কন্টেন্টটা কম। এখন তোমার এখানের মধ্যে কাজটা কি করতে হয়, ফার্স্ট অফ অল তোমার এখানের মধ্যে ব্যাপারগুলো চিন্তা করো যে অ্যাকচুয়ালি কাজটা কি হইতেছে। অ্যাকচুয়ালি কাজটা হইতেছে এটা, দিস ইজ আ নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে প্রোটন নিউট্রন এরা আছে, ওকে? এখন তুমি এই নিউক্লিয়নটাকে, এই যে এই নিউক্লিয়নটাকে বের করে নিয়ে আসবা, you will have to do a lot of work। কি জিনিস, ফার্স্ট অফ অল তুমি যখন নাকি এটাকে বের করে নিয়ে আসবা, আফটার ইট ইজ আউট অফ দ্য নিউক্লিয়াস, তখন কিন্তু তার ম্যাস, তখন কিন্তু এই প্রোটন বা তখন কিন্তু এই নিউট্রনের ম্যাস, ইন্ডিভিজুয়াল প্রোটনের নিউট্রনের ম্যাস যেমন হওয়ার কথা ওইটার সমান হয়ে যায়, ঠিক আছে সুমিত? সো তাহলে নিউক্লিয়াসের ভিতরে প্রোটন আর নিউট্রনের ম্যাস কম আছে, তুমি তাকে যত বের করে নিয়ে আসবা, বের করে নিয়ে এসে নিউক্লিয়াসের বাইরে নিয়ে আসলা, তখন আবার প্রোটন আর নিউট্রনের ম্যাস নরমালি যত থাকার কথা ততই আছে। সো তাহলে তোমার কি করতে হইতেছে, when you are actually trying to pull one proton or one neutron out of the nucleus, তোমার ওখানের মধ্যে এনার্জি ইনপুট দিতে হইতেছে। কেন এনার্জি ইনপুট দিতে হইতেছে? বিকজ the proton or neutron must restore its own mass, ওকে? সো এখন প্রোটন আর নিউট্রন যদি নিজেদের ম্যাস বেশি বেশি করে বাইন্ডিং এনার্জিতে কনভার্ট করে ফেলে, সো তাহলে তাদের রিমেইনিং রেস্ট ম্যাসটা কমে যাবে না? ও হ্যাঁ। তো তাহলে রিমেইনিং রেস্ট ম্যাসটা কমে গেলে তাদেরকে বের করে নিয়ে আসতে সময় তোমার কি করা লাগতেছে, আরো বেশি এনার্জি ইনপুট দিতে হইতেছে। আচ্ছা হ্যাঁ, বুঝতে পারছো? তো তাহলে পরে এই যে যখন নাকি তারা কি করবে, পার নিউক্লিয়ন যত বেশি তাদের ম্যাসটাকে এনার্জিতে কনভার্ট করে ফেলবে, তাদেরকে রিমুভ করা তত বেশি কষ্ট। আর পার নিউক্লিয়ন তাদের ম্যাসটাকে যত কম এনার্জিতে কনভার্ট করবে, তাদেরকে রিমুভ করা তত বেশি ইজি, ওকে? সো তাহলে পার নিউক্লিয়ন যত বেশি তাদের ম্যাসটা তারা কি করবে, এনার্জিতে কনভার্ট করে ফেলবে, আর যত বেশি তাদের ম্যাস তারা রিলিজ করে ফেলবে, হ্যাঁ, এনার্জির ফর্মে, তখন তাদের স্টেবিলিটি কি করবে, তত বেশি ইনক্রিজ করবে। বুঝতে পারতেছো? সো তাহলে when two helium nucleuses or helium-এর দুইটা নিউক্লিয়াস যখন নাকি কম্বাইন করে আমরা অক্সিজেন বানাবো, হ্যাঁ, যখন নাকি দুইটা হিলিয়ামের নিউক্লিয়াস কম্বাইন করে অক্সিজেন বানাবো, তখন কি হবে, হিলিয়ামের যে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন আছে ওইটার থেকে অক্সিজেনের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের ভ্যালু হলো বেশি। সো এখন হিলিয়ামের নিউক্লিয়ন গুলি অক্সিজেনের নিউক্লিয়নে কনভার্ট হওয়ার জন্য আর অক্সিজেনের নিউক্লিয়াসে প্রোডিউস হওয়ার জন্য কি করতে হবে, তাদের আরো বেশি করে এনার্জি রিলিজ করতে হবে না? এনার্জি রিলিজ করা লাগবে। তো ওই সময় তারা কি করতেছে, এই যে এনার্জি রিলিজের কাজটা করতেছে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে এখন? আচ্ছা ঠিক আছে আচ্ছা, সুমিত? ওটা স্যার তুমি ওই এনার্জি হ্যাঁ বলো আরাম। স্যার ওই যে এনার্জি রিলিজটাই কি পরে বাইন্ডিং এনার্জিতে ইউজ হয়? এনার্জি রিলিজটা করে দিতেছে দেখে এখন তাদের কি হইতেছে, এনার্জি রিলিজটা করে দিতেছে দেখে তাদের ম্যাস, রেস্ট ম্যাসটা কমে যাইতেছে। ওই এনার্জি রিলিজ যে করে হ্যাঁ, ওখানের হ্যাঁ। মধ্যে বাইন্ডিং এনার্জি হিসেবেও থাকে, আবার যে যেগুলা এক্সেস রিলিজ করতেছে ওই জিনিসটা তারা কি করতেছে, বাইরে ছেড়ে দিতেছে। বুঝছি ঠিক আছে, এরকম। জি স্যার। সুমিত বুঝতে পারছো? হ্যাঁ ভাই, আমি ফার্স্টে ভাই যে তোমার লস অফ কনজারভেশন অফ এনার্জির সাথে মিলেছি, কারণ যেহেতু হঠাৎ তোমার ফিউশন রিঅ্যাকশনের কারণে যেহেতু তোমার এনার্জি বাইরে গেছে বাইন্ডিং, তো এক্স এনার্জিটা যেমন আসছে, তো অনুযায়ী একটা কম্পেনসেট করার জন্য এনার্জি কিছু লাইক ছেড়ে দিতেছে, এটা ভাবছি ফার্স্ট যেটা ওরকমই যে ভাবছিলাম। বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন যে ওখানের মধ্যে বাড়বে, তো ওইটার জন্য তোমার ওই এনার্জি রিলিজ করতে হবে। তোমার কনসেপ্টে এটা ঠিক আছে যে কনজারভেশন অফ এনার্জি দিয়ে এমনি করে বলা যায় যে বাইন্ডিং এনার্জি বাড়তেছে, সো তাহলে বাইন্ডিং এনার্জি বাড়ার জন্য ওভারঅল এনার্জি তো ফিক্স থাকবে, সো তাহলে
বাইন্ডিং এনার্জি বাড়তেছে, সো তাহলে ওইটা আমাদের কি করতে হবে, ইকুয়াল অ্যামাউন্ট অফ এনার্জি আমাদের রিলিজও করতে হবে। সো ওইভাবে করেও চিন্তা করলে হয়, সমস্যা নাই, একই জিনিস। বুঝতে পারছো? আচ্ছা তো তাহলে আচ্ছা, এখানের মধ্যে আচ্ছা। কাজটা কি হ্যাঁ। দেখো, the graph shows us that the small nuclides, নিউক্লাইড কাদেরকে বলি, যে নিউক্লিয়াসের, এগুলাকে আমরা বলি নিউক্লাইড। ওকে, নিউক্লিয়াস গুলাকে আমরা নিউক্লাইডও বলি। যে সিঙ্গেল অ্যাটম, নিউক্লাইড মানে কি, নিউক্লিয়াস অফ আ সিঙ্গেল অ্যাটম। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি, the graph shows us that the small nuclides can combine together to make larger nuclei up to iron 56 with a greater binding energy per nucleon। তো তার মানে স্মলার নিউক্লিয়াস গুলা কম্বাইন করে করে আর ফিউশন রিঅ্যাকশন দিয়ে দিয়ে কি করবে, আয়রন পর্যন্ত প্রডিউস করবে। সো এই প্রসেসটাকে আমরা কি বলি, ফিউশন বলি, যে দিস প্রসেস ইজ কল্ড নিউক্লিয়ার ফিউশন। সিমিলারলি larger nuclei can break up into smaller pieces which have greater binding energy। যে লার্জার পিস গুলা ভেঙে ভেঙে স্মলার পিসে কনভার্ট হচ্ছে, যেন তাদের কি করে, বাইন্ডিং এনার্জির ভ্যালু বাড়ে। তো এটা বলতেছে যে সিমিলারলি লার্জার নিউক্লিয়াই ক্যান ব্রেক আপ ইনটু স্মলার পিসেস হুইচ হ্যাভ greater binding energy per nucleon than the original nucleus. Reactions like these are called nuclear fission reaction. Both of these are nuclear reaction which give out energy and could be source of power. So এখন এখানে ফিউশন আমাদের পাওয়ার সোর্স হিসেবে ইউজ করা যায়, এটা স্টারের মধ্যে মেইনলি কাজ করে। ওটা আমরা আর্থের মধ্যে কেন করতে পারি না, ওই লিমিটেশন নিয়ে আমাদের পড়ালেখা আছে, ওটা আমরা পড়বো নেক্সট ক্লাসে। সো এই যে নিউক্লিয়ার ফিউশন, নিউক্লিয়ার ফিশন আর নিউক্লিয়ার ফিশনের লিমিটেশন, এই জিনিসগুলা নিয়ে আমাদের নেক্সট ক্লাসে ডিসকাস করব। নেক্সট ক্লাসে তো না, নেক্সট ক্লাসের লাস্ট পার্টের দিকে, বিকজ ফার্স্টের দিকে যে তোমাদেরকে যে একটা ওয়ার্কশিট দিলাম ক্যালকুলেশনের, ওই জিনিসটা কমপ্লিট করবা ফার্স্টে। নেক্সট ক্লাসের আগে কোনো কনফিউশন থাকলে ফার্স্টে ওইটা নিয়ে ডিসকাস করব, ওই ক্যালকুলেশন গুলি শেষ করার পর দেন এটা শুরু করব। বুঝতে পারছো সুমিত? হ্যাঁ বুঝছি, ওরা করে ফেলবো না। ওকে, সো তাহলে আজকের ক্লাস আমাদের এইটুকুই। আরাফ ওই ওয়ার্কশিটটা করে ফেলো, ঠিক আছে? গ্রুপে দেখো দিছি একটা, জি স্যার, মেসেঞ্জারে। জি স্যার। ওকে, সো তাহলে আজকের ক্লাস আমাদের এইটুকুই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।